সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেপ্তারের উপর জোর দিলেন করিম খান। জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক বার্তা, ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী। বিরক্ত ট্রাম্প, ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। ৫ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি, বাংলাদেশে বন্যা, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দী। অবশেষে জানা গেল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ। এবার বিস্তারিত সংবাদ। নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেপ্তারের উপর জোর দিলেন করিম খান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদেরকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলিদের যুদ্ধ অপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে। তিনি বিচারকদের বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত দ্রুত নেওয়া উচিত। তিনি বলেন, যে কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকার হয়েছে যারা, তাদের অধিকার লঙ্ঘন করা হবে। অধিকৃত ফিলিস্তিনের যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী তার পক্ষে যৌক্তিক বহু প্রমাণ রয়েছে। করিম খান স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য ইহুদিবাদী যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করা সহ বিভিন্ন অভিযোগে ইহুদিবাদী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি করেছেন করিম খান। যদিও গত মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের যুদ্ধ অপরাধের তদন্তের প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপকে ইতিহাসের অপমান বলে অভিহিত করেছিলেন। অপরদিকে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ভোটাভুটির ফলাফল অনুযায়ী রাফা ক্রসিংয়ে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ জারি করে। মানবিক সাহায্য প্রবেশের পথ উন্মুক্ত করতে ওই ক্রসিংটি পুনরায় চালু করার আহ্বান জানানো হয়। এদিকে জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা, ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। গতকাল শুক্রবার প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছেন এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে, ততক্ষণ বা ততদিন ইসরায়েল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এদিকে বিরক্ত ট্রাম্প, ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন এবং অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য আমেরিকার অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে পুনর্নির্মাণে ঐতিহাসিক বিনিয়োগ করা হবে। গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলার সময়
ট্রাম্প বলেছিলেন নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করার জন্য কার্যকর উদ্যোগ নেবেন। এর আগে গত জুন মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করে দিবেন। এদিকে ৫ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি। বাংলাদেশের বন্যা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দী। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জেলায় ৪৯,৩৮,১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জন রয়েছে। তিনি আরও জানান, ১১ জেলায় মোট ৯,৪৪,৫৫৮ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯,৩৮,১৫৯ জন। এদিকে বন্যা কবলিত ৫ জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। ওই ৫ জেলা হলো মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম। আজ শনিবার সকালের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশের ভেতরে ও ভারতের উত্তর পূর্বাঞ্চল, সিকিম, অরুণাচল, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় বৃষ্টির প্রবণতা কমে এসেছে। অন্যদিকে এলাকাগুলোতে ৬টি নদীর ৯টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে অবশেষে জানা গেল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আসল কারণ। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়া এবং বেশি ভার বহনের জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা বৃহস্পতিবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের মামলার তদন্ত শেষ হয়েছে। যা ঘটেছে তা একটি দুর্ঘটনা, এটা নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে। একটি হলো আবহাওয়ার অবস্থা অনুপযুক্ত ছিল এবং দ্বিতীয়টি হলো হেলিকপ্টার ওজন সামলাতে সক্ষম ছিল না। এর ফলে এটি এক পাহাড়ে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, তদন্তে বেরিয়ে এসেছে ওই হেলিকপ্টারটি নিরাপত্তা ও প্রোটোকলের অনুমতি উপেক্ষা করে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ২ জন লোক নিয়ে উড়েছিল। এর আগে গত ২৩ মে দেশটির সেনাবাহিনী প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল, যেখানে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনেও ওই একই তথ্য পুনরায় নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন রয়সি। সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির পাশাপাশি নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।